প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ক্যান্সার, কারণ, চিকিৎসা ও করণীয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার কাজী মঞ্জুর কাদের, রেডিয়েশন অনকোলজি বিভাগের সাবেক প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটাল, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান, ডেল্টা হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, আগামী 4 ফেব্রুয়ারি আমরা জানি বিশ্ব ক্যান্সার দিবস। এই উপলক্ষে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানটা। আর আসলে প্রতিটা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করলে আপনারাও অনেক এই দিবসটা পালন করার মানে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি পায়। তো স্যার, এবং প্রত্যেকটা দিবসে দেখা যায় একটা প্রতিপাদ্য থাকে, সেই প্রতিপাদ্য অনুযায়ী সারা বছর কাজ করা হয়। এবছর ক্যান্সার দিবসের কি কোনো প্রতিপাদ্য আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে 4 ফেব্রুয়ারি প্রতি বছরই এটা আন্তর্জাতিক সংস্থা ইউআইসিসি নির্দেশিতভাবে সারা বিশ্বেই বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে। এবারও এই দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো ইউনাইটেড বাই ইউনিক। মানে হলো যে ক্যান্সার রোগীর সব দিক থেকে ওনাকে সহানুভূতিশীল এবং ওনার গল্পগুলা কেন্দ্রীভূত করা। এইটি মিন করা হয়েছে যে সংবেদনশীল ক্যান্সার রোগীকে সম্মিলিতভাবে এবং তার গল্পগুলা কেন্দ্রীভূত করা, আচ্ছা, মানে প্রাধান্য দেওয়া। এটি এই বছরের ক্যান্সারের প্রতিপাদ্য। মানে এখানে কাজ করবে হচ্ছে প্রথমে পরিবার, তারপরে ডাক্তার, সাথে আশেপাশে সবাই মিলে সবকিছু মিলেই রোগীদের প্রতি সংবেদনশীল হতে হবে এবং তার সংবেদনশীল হওয়ার মতোই রোগ আসলে যে পরিবারে হয়, সেই পরিবারের লোকজন দেখা যায় প্রথমে একটা ধাক্কা থাকে, মানসিক ধাক্কা। এরপরে আস্তে আস্তে বের হয়ে আসা। অনেক ক্যান্সারই কিন্তু এখন আবার একদমই ভালো হয়ে যায়, এমন না যে সব ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায় না। কিছু কিছু ক্যান্সার এখনো আছে, হয়তো বা আমরা একটু পরে জানতে পারবো। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে কমন কিছু ক্যান্সার যেগুলো খুব রেগুলারলি পাওয়া যায়। আসলে আমরা যদি আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে বলি যে আমাদের দেশে পুরুষ এবং মহিলা দুইভাবে যদি বলি, পুরুষদের ফুসফুসে ক্যান্সার বেশি। তাছাড়া যদি আমরা হেড নেক অথবা গলার ক্যান্সার, মখৈক্য, এগুলো যদি সম্মিলিত বলে তাদের নাম্বারও বেশি হয়ে যায়। আর মহিলাদের ব্যাপারে আমরা যেটা বলবো সেটা হলো যে আমাদের যদিও ডেফিনেটিভ কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই, হসপিটাল রেজিস্ট্রিতে এখন ব্রেস্ট ক্যান্সার এগিয়ে আছে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারও প্যারালেল, কম নয়। তো কাজেই আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে পুরুষ মহিলাদের ক্যান্সারের যেই লক্ষণগুলো দেখা যাচ্ছে বা যারা এফেক্টেড, সেটার মধ্যে ফুসফুসে ক্যান্সার, নাক কান গলার ক্যান্সার, তার মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, আর অন্যান্য ক্যান্সার আছে। ওভারঅল দেখা যায় যে এক একটা ক্যান্সারের লক্ষণ কিন্তু এক এক রকম, স্পেসিফিক কিছু লক্ষণ থাকে, আবার কিছু কমন লক্ষণও থাকে যেটা দেখলে হয়তোবা, অবশ্য এই লক্ষণগুলো বলে ফেলে দেখা যায় যে দর্শকরা খুব মানে কনফিউজড হয়ে যেতে পারে, হয়তো বা আমার এটা আছে, কিন্তু না, কমন কিছু লক্ষণ থাকে। যেমন হচ্ছে ফুসফুসে ক্যান্সার বলে একটা হিস্ট্রি থাকে, তার একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে, প্লাস কিছু লক্ষণ থাকে। এই বিষয়ে একটু আমি প্রত্যেকটা ক্যান্সারটা স্পেসিফিকভাবে জানতে যাচ্ছি যে কমন লক্ষণগুলো কী কী বা স্পেসিফিক লক্ষণ কী কী হতে পারে। যেমন ফুসফুসে ক্যান্সার সাধারণত যেমন কাশি থাকতে পারে, কাশির সাথে অনেক সময় রক্ত আসতে পারে, বুকে ব্যথা হতে পারে, তাছাড়া শরীর দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে রোগীর অন্যরকম উপসর্গগুলো দেখা যাবে। কাজেই যদি অনেক দিন কাশি থাকে, সারছে না এবং কণ্ঠস্বর ভেঙে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং প্রাথমিকভাবে যদি আমরা ডাক্তারদের শরণাপন্ন হই তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়বে এবং সূচনায় ধরা পড়লে রোগীর চিকিৎসাও দেওয়া যায় এবং চিকিৎসার ফলও ভালো পাওয়া যায়। ফুসফুসে ক্যান্সারে কি কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে নাকি? যেমন স্মোকিং, ধূমপানের কোনো হিস্ট্রি থাকলে কি তার চান্স বেশি থাকে, বা হিস্ট্রি না থাকলেও থাকে না, এমন কোনো ব্যাপার আছে কিনা? অ্যাকচুয়ালি ফুসফুসের ক্যান্সারের কিন্তু প্রধান কারণ ধূমপানের জন্য বা তামাকজাত দ্রব্য গ্রহণ করার জন্যই বেশি। প্রায় সমীক্ষায় দেখা গেছে যে 87% ফুসফুসের ক্যান্সারের সাথে ধূমপানের সম্পৃক্ততা। তো কাজেই একটা জরুরি এবং মানে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের
আমরা যদি এই ধূমপান থেকে বিরত থাকি তাহলে ফুসফুসের ক্যান্সার আরও অন্যান্য ক্যান্সার হয় তামাকজাত দ্রব্যের মাধ্যমে, সেগুলোর থেকেও আমরা প্রিভেন্ট করতে পারবো। তাছাড়া ক্যান্সার ছাড়াও তামাকজাত দ্রব্যের মাধ্যমে তো শারীরিক অন্যান্য উপসর্গ দেখা যায়, হৃদরোগ হয়, কাশি হয়, অনেক সময় অন্যান্য ক্যান্সার হয়। কাজে একটা বড় গুরুত্বপূর্ণ মেসেজ যে আমরা তামাকজাত দ্রব্য পরিহার করা এবং ধূমপান থেকে বিরত থাকলে এই ক্যান্সারগুলোর থেকে আমরা দূরে থাকব। এখন দেখা যায় যে যেটা অবশ্য বাংলাদেশে আমরা শুনছি নিষিদ্ধ হয়ে যাবে, ই সিগারেট একটা আছে, এছাড়া আছে। স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের কলটা নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নানির এই মাসে ৬-৭ তারিখে ক্যান্সার ধরা পড়ছে। পিত্তথলিটা পুরো ক্যান্সার থেকে গেছে, আর পেটের ভিতরে একটা টিউমার আছে। শহীদ মেডিকেলে ভর্তি ছিল, ওখান থেকে ডাক্তার বলছে নাই, ট্রিটমেন্ট করা যাবে না, আপনি ক্যান্সার হসপিটালে যাইতে হবে। আমাদের অর্থের কারণে আমরা যাইতে পারিনি। এখন নানি আমার যে ডক্টরের ডাক্তার পাতা বলে আছে ওইটা খাচ্ছে। এমন কোনো ওষুধ আছে যেটা আমার নানিকে আমি খাওয়াতে পারবো? খাবারের কথা জিজ্ঞেস করছেন? ঔষধের কথা জিজ্ঞেস করছি। ওষুধের কথা। আর ক্যান্সারটা স্যার, ক্যান্সারটা কোথায়? পেটের ভিতর, পিত্তথলিতে। পিত্তথলিতে ক্যান্সার। অপারেশন কি হয়েছে? না না, কোনো অপারেশন হয়নি। বয়স কত? খরচ হবে বলতে। বয়স কত আপনার নানির? 60-65। 60-65। পিত্তথলিতে ক্যান্সার কিভাবে ধরা পড়েছে? আসলে এটা ডাক্তার জানে, আমি বিষয়টা হয়তো বলতে পারছি না, কিন্তু আমি রাজশাহীতে একটা চাকরি করি, সেটা বিষয়ে আমি বলতে পারবো না। পারছেন না। কিন্তু তারপর প্রশ্ন আছে কি, উনি বলছেন কোনো ওষুধ খেলে কি যাবে, হবে নাকি? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আসলে আপনার নানির যদি পিত্তথলিতে ক্যান্সার হয়ে থাকে তাহলে এটা সুনির্দিষ্ট রোগটাকে নির্ণয় করতে হবে। প্রথমে এটাকে হয়তো বায়োপসি অথবা কোনো সার্জারির সাথে কথা বলেন। যদি বায়োপসির পরে এটা প্রুভেন হয় যে পিত্তথলির ক্যান্সার, তখন রোগীকে চিকিৎসা দেওয়ার আগে অ্যাসেসমেন্ট করতে হবে রোগটা কোন স্তরে আছে, সেইভাবেই ওনাকে কিন্তু চিকিৎসা পদ্ধতিগুলো দেওয়া হবে। এছাড়া ক্যান্সার ছাড়াও উনি 65 বছর বা 60 বছরের একজন মহিলা, তো ওনাকে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যদি কোনো রোগ ব্যাধি থাকে সেগুলোরও চিকিৎসা দিতে হবে। এটার জন্য প্রয়োজন আপনাকে স্টেপ বাই স্টেপ আগানো। ক্যান্সার চিকিৎসা না দিলে ওনার অন্যান্য রোগগুলোর চিকিৎসা দিতে হবে, রোগটাকে নির্ণয় করতে হবে। কাজী আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর প্রশ্নের জন্য। আসলে এই পেশেন্টে দেখা যাবে যে একটা যেটা বলেন মাল্টিডিসিপ্লিনারি টিম, একটা টিম লাগবে। এক্স্যাক্টলি, মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে তারপরে এগুতে হবে প্রথম কোনটা কিভাবে করা হবে। গলব্লাডারের ক্যান্সার, উনি আবার বলছে পেটের ভিতরে ক্যান্সার, আবার বলছে গলব্লাডার ভিতরে, মানে দুটোর কথাই বলছে। দুইটা কিন্তু দুই ধরনের টিউমার হয় সাধারণত, দুই জায়গার টিউমার হয়। তো ওনারা হচ্ছে দরকার একজন সার্জনের সাথে কথা বলে এগুলো, তখন একটা বোর্ড হয়ে যাবে, পরবর্তী চিকিৎসার প্ল্যান করা যাবে। এই যেটা বলেন স্যার, মানে কোনো বায়োপসি নেওয়া বা যেটা করে সেটা করা যাবে। স্যার আমরা কথা বলছিলাম ফুসফুসে ক্যান্সার সম্পর্কে, এছাড়া বললেন যে মহিলাদের কিছু ক্যান্সার থাকে, এই ক্যান্সারগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। যেমন জরায়ু মুখের ক্যান্সার, এটা আমাদের দেশে বেশি কেন, তার জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে। অবশ্য আজকাল অনেক কমে যাচ্ছে আগের তুলনায়, কেননা মানুষ অনেক সচেতন এবং স্বাস্থ্য শিক্ষামূলক অনেক জিনিসই তারা শোনে, ধারণ করে এবং সেইভাবে চলাফেরা করে। জরায়ু মুখের ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো সেটা হলো যে আর্লি ম্যারেজ, কম বয়সে বিবাহ করা, মাল্টিপ্যারিটি, ঘন ঘন বাচ্চা নেওয়া, তাছাড়া কোনো যদি ইনফেকশন থাকে এইচপিভি ভাইরাস রিলেটেড, অথবা যদি তার নিটনেস ক্লিননেস এগুলো ঠিক মতো রাখতে হয়, সেজন্য জরায়ু মুখের ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে জরায়ু মুখের ক্যান্সার কমে যাবে। এছাড়া ব্রেস্ট ক্যান্সারের প্রকোপও আমাদের দেশে বেড়ে যাচ্ছে, এইটারও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। এল্ডারলি ম্যারেজ জাস্ট রিভার্স, জরায়ু মুখের ক্যান্সারটা হলো আর্লি, এটা লেট প্রেগন্যান্সি। এবং তাছাড়াও কিছু হেরিডিটারি কারণ থাকে, হরমোনাল কারণ থাকে। তো এর জন্য দরকার যেটা যে সচেতনতা বৃদ্ধি করা সবাই। যদি
কোনো ইউনিভার্সিটি গোয়িং অথবা আনমেরিড মেয়ের কারো কোনো ব্রেস্টের লাম্প ফিল করলো, সাই না করে দ্রুত চলে যাওয়া উচিত চেক আপের জন্য। সব লাম্প বা চাকাই কিন্তু ক্যান্সার না ব্রেস্টের। কাজেই যদি হয়ও ভয়ভীতি না করে এগুতে হবে ফর ফাইনাল কি ডিসিশন বা কি হলো সেটা। যদি আমরা এগুলো করতে পারি তাহলে অনেক আগেই রোগটা ধরা পড়বে এবং চিকিৎসার ফলও ভালো পাওয়া যাবে। আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আব্দুল রহিম, সহকারী অধ্যাপক, রাজশাহী কলেজ থেকে বলছিলাম। জি যে আমার বাবার বয়স 78 বছর, ওনার ব্লাডারের মধ্যস্থলিতে ক্যান্সার বলতে হাই গ্রেড, ডাক্তার ইভার কেয়ার থেকে আমাকে বলেছিলেন। পরে বলেছিলেন যে 21 দিনের মধ্যে পেশাবের লাইনটা ক্লিয়ার করে না দিলে আপনার বাবা মারা যাবে। পরে আমি রাজশাহী নিয়ে আসার পর ইউরোলজিস্টরা ওটা বাইপাস করে পেশাবের লাইন বাম পাশে করে দিয়েছি। বলেছে যে ওটা আর ভালো হবে না, ওটা ক্যান্সার ছড়ায় গেছে এবং ক্রিয়েটিনিন লেভেল এখন 3.15। জি, এই কারণে অনকোলজিস্ট বলেছেন যে কেমোথেরাপিও দেওয়া যাবে না। এখন কি করবো স্যার, যদি একটু পরামর্শ দিতেন। আপনার বাবার বয়স কত? ধন্যবাদ স্যার। বয়স 78 বছর। স্যার, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি দর্শকের জন্য? না, ওনার বয়স 78 বছর। ওনার বাবার বয়স বায়োপসি 78 করা বছর? ওনার কি টিউআরবিটি এই ধরনের কোনো অপারেশন করা হয়েছে? হ্যাঁ, ওই ধরনের পেশাবের লাইন বের করে দেওয়া হয়েছে স্যার। স্যার, বাইরে থেকে মনে হয় প্রসাবের লাইনটা আচ্ছা, করে তো ইট ইজ দিয়েছে। বায়োপসি প্রোভেন, তাই তো? বায়োপসি করা হয়েছে, জি স্যার। এটা জি স্যার। হাই গ্রেড ইউরোথেলিয়াল কার্সিনোমা এই ধরনের কিছু আসছে বোধহয়, নাকি? জি স্যার, এটাই এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাবার বয়স 78 বছর। 78 বছর। তো ওনার একটা ইউরিনারি ব্লাডারে একটা যে পাওয়া গেল, ম্যালিগনেন্সি বা ক্যান্সার যেটা বলি। তাছাড়া ওনার অন্য কোনো কোমরবিডিটিস, কোনো স্বাস্থ্য সমস্যা কি আছে? কোনো সমস্যা নাই না, যেমন ডায়াবেটিস, প্রেসার, ডায়াবেটিস সিকিডি, কিডনি ডিজিজ? অন্য কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যেটা হবে যে একটা তো ওনার ক্যান্সার ডিটেকশন হলো, এটা কোন পর্যায়ে সেটাও ধন্যবাদ আপনার দর্শক, অ্যাসেস আপনার করা হবে কিন্তু ক্যান্সারের চিকিৎসা দেওয়ার আগে ওনার নিজের সাপোর্টিভ ট্রিটমেন্টও দিতে হবে, কিডনিটাকেও যাতে সচল রাখা যায় সেভাবে। তারপরে ক্যান্সার চিকিৎসার জন্য আগতে হবে। ক্যান্সার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আছে। ওনার এই বয়সে যেটা করা হবে, ওনাকে দেখে একটা বোর্ড বা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ক্যান্সার চিকিৎসা একদিকে, আর অন্যান্য সাধারণ চিকিৎসা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে স্যার, যেটা ওনার মানে উনি যে ডক্টর দেখেছেন বলেছেন যে ওনার কেমোথেরাপি দেওয়া যাবে না, যেহেতু না, মানে ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্টের যে মডালিটিসগুলো বা যেগুলা করতে হয়, যেমন একটা সার্জারি একটা বড় ব্যাপার। তারপরে হলো যে কেমোথেরাপি দিয়ে রোগটাকে ছোট করা বা বিভিন্ন জায়গাতে যদি ছড়ে যায় সেটাকে ক্লিয়ার করা। লোকাল রেডিয়েশন দিয়ে যদি পেশার সাথে রক্ত যায়, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, তাহলে লোকাল রেডিয়েশনের রোল আছে। কিন্তু বিফোর দ্যাট পেশেন্টকে স্টেবল করতে হবে। উনি যদি কিডনি ফেলিওর দিকে থাকে, ওনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, ওনার যদি কোনো স্ট্রোক থাকে, সেগুলোকেও আগে প্রায়োরিটি দিতে হবে। তারপরে আফটার বিকামিং স্টেবল অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ জেনারেল কন্ডিশন, তখন আমরা ক্যান্সার চিকিৎসা দেওয়ার প্ল্যান করব, যে দিলে ওনার কতটুকু ভালো হবে কি সেটাকে অ্যাসেসমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে এখন মনে হয় যে এখন আপনি ওখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট যেগুলো নিচ্ছে বা দিচ্ছে ওয়েল বেটার হলে আপনি একটা ক্যান্সার সেন্টারে, রাজশাহীতে তো আমাদের আছে, মানে কলিগরা আছেন, অথবা আপনি ঢাকায় আসতে পারেন, যেখানে আপনার জন্য ভালো ইয়ে হয়। মানে ওনার এখন একটি ক্যান্সার চিকিৎসা মানে ডক্টর আন্ডারে থাকতে হবে, সাথে মাল্টিডিসিপ্লিনারি যেসব কোমরবিডিটিস আছে ওই ট্রিটমেন্টগুলো চলবে একসাথে। স্যার, আমরা ছিলাম হচ্ছে মহিলাদের ক্যান্সারে, তো ব্রেস্টের ক্যান্সারে বললেন যে কোনো সব ধরনের লাম্পি ক্যান্সার না, তো কিন্তু কোনো লাম্পকে অবহেলা করা উচিত না। আসলে কোনো কিছুকে অবহেলা করা যায় না, পরের দিকে কোথায় কি হয়ে যায়। আমি তো অন্যান্য ক্যান্সার সম্পর্কে জানতে চাচ্ছি, যে একটু আগে একজন দর্শক ফোন দিয়েছেন যে পেটে টিউমার, আমরা বলছি যে কোন ক্যান্সার, এই বিষয়ে একটু বলবেন। যে পেট তো একটা মিউজিক বক্স, অ্যাবডোমেন তো একটা জাদুর বাক্সের মতো, অনেক ধরনের অর্গান থাকে। তবে সেখানে যেমন আমরা যেটা মনে করি, যেমন খাদ্যনালীর যে পেটের অংশটা, স্টমাক থেকে শুরু করে আদার্স, এখানেও তো ক্যান্সার হতে পারে। তো এক একটা কেসে এক এক ধরনের সিমটম, উপসর্গ হয়, এবং সেই উপসর্গ ধরেই আমরা পরীক্ষা নিরীক্ষা যাই। যদি স্টমাক ক্যান্সার ধরা পড়ে তাহলে এক ধরনের চিকিৎসা, কলন ক্যান্সার ধরা পড়লে আরেক ধরনের চিকিৎসা, তারপর ওভারি মেয়েদের যে মানে মহিলাদের যেটা হয় ওভারিয়ান ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার কথা তো আমি বললামই। তবে একটা জিনিস, যে ক্যান্সার হইলেই যে আপনি একদম প্যানিক হয়ে যাবেন বা একদম হতাশা হয়ে যাবেন,
সেটা না। কেউ বলে দুরারোগ্যবাদী, কেউ বলে ভয়ঙ্কর, কেউ বলে যে ভালো হয় না। নো, মানুষের জীবন তো জীবনই। তারপর সুস্থ থাকার জন্য যে যার দরকার সেভাবে বেছে নিতে হবে। এই যে এত ক্যান্সারগুলো, নতুন নতুন ক্যান্সার আসছে, ট্রিটমেন্টও আসছে, এমন না যে ট্রিটমেন্ট হচ্ছে না, কিন্তু ক্যান্সার কিন্তু আসছে। আপনি মানে মোটামুটি অনেক ক্যান্সারের, এক ধরনের ক্যান্সার সচেতনতার কারণে কমে গেছে, আরেক ধরনের ক্যান্সার আমাদের লাইফস্টাইলের কারণে বেড়ে যাচ্ছে। এই কারণটা কি? জেনেটিক কোনো মিউটেশন নাকি অন্য কোনো? জেনেটিক বা হেরিডিটারি প্রিডিসপোজিশন তো আছেই, নাম্বার 1। নাম্বার 2, কিছু কিন্তু আমরা যদি মানে চলাফেরা বা আমরা হেলদি লাইফ লিড করি তাহলে কিন্তু অনেক ক্যান্সারের থেকেই প্রতিরোধ করা যায়। ওভার ওয়েট যাতে না হয়, খাবার দাবারের যেই জিনিসগুলো, যেমন অ্যানিমেল ফ্যাট অথবা যেইগুলাতে বেশি রকমের কার্সিনোজেন থাকে সেগুলো অ্যাভয়েড করা। আবার পাশাপাশি যদি ফলমূল এগুলো বেশি খাওয়া হয় বা অনেক সময় রেড মিট অ্যাভয়েড করা হয়, তাইলেও কিন্তু অনেক ধরনের ক্যান্সার থেকে রেহাই পাওয়া যায়। মানে একদম যেটা হচ্ছে সচেতনতার কারণে কমে যাচ্ছে, আবার আমাদের লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের সময়ের কারণে। ফ্যাক্টর কিছু, যেমন এনভায়রনমেন্ট, পলিউশন, তারপর রেডিয়েশন এক্সপোজার, এগুলো কিন্তু ক্যান্সারের জন্য ফ্যাক্টর। আমরা ডাক্তাররা যখন চিকিৎসা করতে যাই তখন দেখা যায় যে কোনো পেশেন্টের এক্সরে লাগে, কারো কারো ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম লাগে, কারো কারো ক্ষেত্রে সিটি স্ক্যান লাগে। কিন্তু হয়তো বা আমি আমাদের নিজেদের কথাই বলছি, যেটা এক্সরে দিয়ে হয়ে যায় বা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে হয়, সেখানে আমরা সিটি স্ক্যানটা সাজেস্ট করে ফেলি, অথবা কখনো কখনো দেখা যায় পারিপার্শ্বিক চাপে ওটা দেওয়া হয়। এই বিষয়ে স্যার আমি আপনার কাছে পার্সোনালি জানতে চাই যে একটা এক্সরে রেডিয়েশন, একটা সিটি স্ক্যানের রেডিয়েশন এবং আল্ট্রাসোনোগ্রামের কোনো রেডিয়েশনই নেই, এটার মধ্যে ডিফারেন্সটা কি, কখন কোনটা করা উচিত? আসলে যে আমরা এক্সরে, হ্যাঁ রেডিয়েশন, এক্সরের কিছু হার্মফুল ইফেক্টও আছে, কিন্তু যখন আমি ডিসিশন নিব যে একটা এক্সরে করাবো, এটা ওয়েলফেয়ার অফ দ্য পেশেন্ট, টু নো সামথিং, জানার জন্য বা কোনো ডিজিজ আছে কি না। এক্সরের থেকে সিটি স্ক্যানটা আরও বেটার রিজলিউশন, ইনফরমেশন, ইন্টারপ্রিটেশন। তো যদি এক্সরেতে বোঝা যায় তাহলে তো এক্সরে গুড এনাফ, তা না হলে আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যানে আরও রেডিয়েশন এক্সপোজার বেশি হয়, কিন্তু এইটা কিন্তু আমরা ওয়েলফেয়ার অফ দ্য পেশেন্ট উই আর অ্যাডভাইজিং, ওই জিনিসটা খেয়াল করতে হবে যে পেশেন্টে কোনটা লাগবে। আল্ট্রাসোনো কিন্তু রেডিয়েশন, এটা সেফ। আল্ট্রাসোনো বারবার করলেও সেটা ক্ষতিকর হবে না, আর এক্সরে বারবার করলে কিন্তু রেডিয়েশন হ্যাজার্ড হতে পারে, এটা একটা লং টার্ম ইফেক্ট হতে পারে। সেজন্য সবটাই আসলে রেশনালিটি দেখেই তো ডক্টররা প্রেসক্রাইব করে। আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ক্যান্সার চিকিৎসা, কারণ ও করণীয়। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কাজী মঞ্জুর কাদের। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো ক্যান্সার সম্পর্কে জানলাম, মোটামুটি কারণ সম্পর্কেও জানলাম। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এখন তো ওয়ার্ল্ডের সাথে মিলে ধরতে গেলে আমাদের দেশেও ক্যান্সার চিকিৎসা অনেক জায়গায় হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ঢাকার বাইরেও হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা উন্নত বিশ্বের সাথে চিন্তা করি বা আমাদের পাশের দেশ বা তারও পাশের দেশ, এশিয়ার ভিতরে ডিফারেন্সটা কীরকম আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের স্থানটা কোথায়? আচ্ছা, ধরুন সব চিকিৎসারই যেমন ক্যান্সার এবং অন্যান্য একটা গাইডলাইন থাকে। আমরা ক্যান্সার চিকিৎসায় সবসময় আমরা একটা গাইডলাইন ফলো করি। সেই গাইডলাইন হচ্ছে সব দেশেই তারা এই চিকিৎসাটা ফলো করে। এখন কোনো কোনো দেশ লজিস্টিকে হয়তো অত্যন্ত রিচ, আবার কোনো কোনো জায়গা এত রিচ না। কিন্তু আমার পারসেপশন বা আমি যেটা মনে করি, আমাদের দেশেও ক্যান্সার চিকিৎসা মোটামুটি স্ট্যান্ডার্ডভাবে হওয়ারই সুযোগ আছে, সরকারি বেসরকারি লেভেলও। যেমন কথার কথা যে আধুনিক রেডিওথেরাপি চিকিৎসা, এই যে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তিক বিকাশের সাথে সাথে রেডিয়েশনের যেই ভালো ভালো চিকিৎসা বিদেশে হয়ে থাকে, সেইটার ছোঁয়া কিন্তু আমাদের এখানে আছে। আমাদের বেসরকারি বা সরকারি তো হয় আধুনিক রেডিওথেরাপি চিকিৎসা, লিনিয়ার অ্যাক্সিলেরেটর, ট্রু বিম, এইসব যন্ত্রপাতির মাধ্যমে। এবং ক্যান্সার চিকিৎসা কিন্তু একটা টিম ওয়ার্ক, শুধু একজন অনকোলজিস্টই নট গুড এনাফ, সাথে সব মিলে প্রত্যেকটা স্টেপকে মানে মেনে এবং গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।
এর মধ্যে ওই লজিস্টিক কথা যেটা বললাম, যারা যত বেশি রিচ হবে তাদেরটা তত সেরকম হবে। আমাদের দেশেও আপ টু দ্য স্ট্যান্ডার্ড ভাবে চিকিৎসা দেওয়া হয়ে থাকে, সেটা আমি মনে করি। আবার প্রোটোকল অথবা গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়ে থাকে। মেশিনারিজ ক্ষেত্রে যেটা আমরা যদি অনেকেই এখনো মনে করেন যে একটা সিটি স্ক্যান করা হলো আমাদের দেশে বা পেট সিটি স্ক্যান করা হলো, কিন্তু রিপোর্টিংটা হয়তো বা মেশিন তো মেশিনের কাজ করে দেবে, রিপোর্টিংটা তো আমার ডাক্তারদেরই কাজ। তো হয়তো বা বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে খুব ভালো হবে, এটা কি তেমন কিছু না? এই জন্যই হয়তো মানে বিদেশে যাওয়ার জন্য রিপোর্টের যেমন কম্পোনেন্টগুলা সেগুলো দেখে শুনি তো রিপোর্টিং করা হয়, এবং এটার জন্য তো দেয়ার ইজ গাইডলাইন, নো ডাউট। তো এখন রিপোর্টিং এটা তো পার্সন টু পার্সন যে যেভাবে অ্যাসেসমেন্ট করলো, তবে সব কিছুই তো একটা উইদিন লিমিটই হয়ে থাকে। তো তাদের হয়তো ইনোভেশন বা তাদের হয়তো আমাদের যে এক্সপিরিয়েন্স হয়তো বেশি থাকতে পারে, সেটা অন্য কথা, কিন্তু মোটামুটিভাবে একটা অপটিমাম ওয়েতেই রিপোর্টিং করা হয়। অপটিমাম ওয়েতে মানে এমন কোনো অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে না যে কারো ক্যান্সার আছে আমাদের এখানে বলে দিলে ওখানে যে ক্যান্সার নাই এটা বলবে, এরকম খুব বেশি মানে কিনা জানি না, কথা না। যেটা আসলে আমাদের এখনো অনেকে বিদেশে যাচ্ছে যে জিনিসটা এরকম যে হয়তো বা ওই দেশে খুব ভালো চিকিৎসার জন্য তাহলে কেন এখনো বিদেশে যায়, সেই সব ওইসব সিঙ্গাপুরে যে চিকিৎসাগুলো আছে সেগুলো কি এখন আমাদের নেই? না, চিকিৎসা তো বললামই আমি যে একটা প্রপার গাইডলাইন থাকে, একটা প্রোটোকল থাকে। এখন আমার রোগী ওই গাইডলাইন অনুযায়ী কতটুকু নিতে পারবে সেটার অ্যাসেসমেন্ট করার দায়িত্ব তো আমাদের। সেই জন্য উই নিড মাল্টিডিসিপ্লিনারি বোর্ড। তারপরে ধরেন এই যে প্রোটোকল কেমোথেরাপি ড্রাগস দেওয়া হচ্ছে, এখন এই যে রিসার্চ ওয়েতে যেই ট্রায়ালগুলো হয়েছে সেটা ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, এখন আমার দেশের রোগী তার বডি বিল, তার যেই কনস্টিটিউশনাল ফ্যাক্টর, সে ওই ডোজে নিতে পারবে কিনা সেটা তো অ্যাসেস করে যে ট্রিটিং ফিজিশিয়ান উনি। তো সেদিক থেকে যেটা হয় যে প্রত্যেকটা ডক্টরই চায় তার পেশেন্টকে ভালো করার জন্য, কোনটা কিভাবে ভালো হবে সেটা তো বলা যায় না আগের থেকেই, তবে আমরা প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। মানে যেটা বলছি আমি যে উন্নত বিশ্বে যেভাবে চিকিৎসা দেওয়া হয় আমাদেরও সেইভাবে আমরা সেটাই ফলো করতে চেষ্টা করি। ওষুধ কি সব আছে, মেডিসিন কি আমাদের দেশে তো ক্যান্সার মেডিসিনের এটা একটা মানে কি বলবো ভালো খবর যে প্রায় প্রত্যেকটা ফার্মাসিউটিক্যালসই সেই ইমিউনোথেরাপি ড্রাগসও নিয়ে আসছে, টার্গেটেড মলিকিউলগুলো নিয়ে আসছে, তাছাড়া অন্যান্য সব ধরনের ওষুধই অ্যাভেলেবল, যার জন্য একটা কথা কি ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যয়ভার কিন্তু অনেক অনেক বেশি, যেটা দেখা যায় না, আনসিন, বাট এটা কিন্তু অনেক মানে হয়ে পড়ে রোগীর পরিবার, রোগী নিজ। একটা ইমিউনোথেরাপি বাইরেতে আনলে যেই হয় আমাদের দেশে থেকে কম হচ্ছে, আর একটা ওষুধ যখন মার্কেটিং করা হয় তখন তো এটার কোয়ালিটি বুঝি এটা এত পার্সেন্ট কাজ করবে মনেই আসে। ওইখানেও অনেকে হইতে পারে যে এত দামের ওষুধ আমাদের দেশে কম দামে দিচ্ছে, সেটাও না, সবকিছু একটা নিয়ম নীতি এবং রেগুলেশনের মধ্যেই আসছে। তবে ওয়ান থিং, ক্যান্সার চিকিৎসা শুধু হসপিটালে বা ডক্টর রিলেটেড, এটা একটা পুরা মানে টিম ওয়ার্ক তো আছে চিকিৎসায়, তাছাড়া সাপোর্ট ইন্ডিভিজুয়াল পেশেন্ট নিজে, পেশেন্টের পরিবার, সারাউন্ডিং এনভায়রনমেন্ট, হসপিটাল, সবাইকে, সমাজ সেবক সব মিলে কিন্তু চিকিৎসার জন্য তাদেরকে মানে কাউন্সেলিং করতে হবে। আদারওয়াইজ ক্যান্সারের চিকিৎসা তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সবারই জন্য খুবই বার্ডেন, অনেক বেশি বার্ডেন। আমি শুনেছি যে বাংলাদেশে নাকি ক্যান্সারের অনেকগুলো ওষুধ, যে ট্রিটমেন্টের জন্য ওষুধ, সে কেমোথেরাপি ড্রাগ, সেগুলো বাংলাদেশেই তৈরি হচ্ছে। সেই মান ইন্টারন্যাশনাল ওষুধের মানের সাথে কেমন? এই ওষুধগুলো কি বাইরে ইম্পোর্ট করা হয়? হ্যাঁ, কিছু কিছু কোম্পানি ওষুধ তো বাইরে যাচ্ছে, তো কাজেই বাইরে যেতে হলে তাদের একটা অ্যাসেসমেন্ট থাকে বা তাদের একটা রিপোর্টিং হয়, এটার মান কতটুকু, পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স করে, অথবা এটা অফিসিয়ালি, তারপরে লেজিসলেশন, তারপরেই তো যায়। কাজেই এখন সব ওষুধ যে সবাই কাজ করবে সেটা তো বলা যায় না, কাজ না করলে তো আমরা মনে করি যে, কিন্তু সব কিছুরই কিন্তু একটা
সিস্টেমিক ওয়েতেই বাইরে যাচ্ছে। জি, এর কারণে কি চিকিৎসার খরচটা একটু কমে যায়, যেহেতু আমাদের দেশের ওষুধ আমরাই নিজেরা ইউজ করছি? আমাদের দেশে খরচটা কি অন্যান্য জায়গা থেকে একটু কম হয়? একটু তো কমই, কারণ ওইটা তো ডলারে কনভার্ট করে বা তাদের দেশের ইয়েতে একটু বেশি পড়ে। সেম চিকিৎসা দেখা যাবে যে হয়তো বাইরে গেলে যেটা হয়। আরেকটা জিনিস জানার বিষয় যে এখনো অনেক ধরনের চিকিৎসা করতে আমাদের ঢাকার বাইরে যারা থাকে, বাংলাদেশের ভিতরেই ঢাকামুখী হয়ে যায়। তো ক্যান্সার চিকিৎসা ঢাকার বাইরে কেমন সেটা একটু জানতে চাচ্ছিলাম। না, সবখানেই ক্যান্সার সেন্টার যেখানে আছে তারা তো দেখে শুনেই চিকিৎসা করে। এখন আপনার রুগী বা রুগীর যারা গার্জিয়ান তারা সবসময় মনে করে যে হয়তো আমি পেরিফেরি থেকে ঢাকাটা বেটার, কেউ ঢাকাতে মনে করো অ্যাব্রড ওই সেন্টার বেটার। এটা তো মানুষের বলতেই পারে, করতেই পারে। কিন্তু যদি রেফারেল হয়, যদি অনেক দেখা যায় যে পেরিফেরিতে রেফার করতে পারে যে হ্যাঁ আমরা এই থিঙ্কিং, ওখানে গিয়ে তারা আরও কি সাজেশন দেয়, এটা হলো যে অ্যাড সাজেশন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পেশেন্ট, রোগীর ভালোর জন্য। কিন্তু যেসব জায়গাতে ক্যান্সার সেন্টার আছে মোটামুটি সব ধরনের তো ফলো করে, সুবিধা সব জায়গায় পাওয়া যাবে। স্যার, এই যে আমাদের এখন যে যুগের কারণে আমরা দেখা যায় মোবাইলটা রেগুলার ইউজ করছি, ল্যাপটপ রেগুলার ইউজ করছি, এই সারাক্ষণ আমার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এটার ভিতরেই কিন্তু চলছে, ডিভাইসের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। তো সেক্ষেত্রে দেখা যায় আগে পেপার পড়া হতো, পেপারের জায়গায় মোবাইলের নিউজটা পাওয়া যাচ্ছে। ডিভাইসের ইউজের কারণে কি মনে হয় যে এই যে ক্যান্সারগুলো, কিছু কিছু ক্যান্সার বেড়ে যাচ্ছে, হওয়ার চান্স আছে কি? থ্যাংক ইউ, আপনি চমৎকার কোশ্চেন। আসলে ক্যান্সারের জন্য একটা রেডিয়েশনের প্রভাব থাকে, সেই রেডিয়েশনটা হইতে হবে আয়োনাইজিং, আয়ন তৈরি করে সেইটা সেলকে ক্ষতি করে। তবে মোবাইল বা ল্যাপটপ এইগুলা ক্যান্সার না হলে কিন্তু আপনার হেলথ প্রবলেম তো করবে। এটার যেই হয়তো রেডিয়েশনটা সফট, নন আয়োনাইজিং, ক্যান্সার করবে না, কিন্তু এটার জন্য যেই স্ট্রেস, টিস্যু যেই হচ্ছে সেগুলো তো হবেই। চোখের ক্ষতি হতে পারে, কানের ক্ষতি হতে পারে, হেডেক হইতে পারে। আলটিমেটলি এগুলো যদি খুব বেশি হয়ে যায় মানে মেজর হেলথ প্রবলেম করতে পারে। তো কাজেই এইগুলো তো করতে হবে প্রফেশনাল ইউজ, কিন্তু অ্যাবিউজ যাতে না হয়। হ্যাঁ, অ্যাবিউজ যাতে না হয়। যেটা হচ্ছে স্যার, ক্যান্সারটা আসলে আমি একটু পিছনের দিকে যাই, ক্যান্সার আসলে কেন হয়? আচ্ছা, একটু পিছনের দিকেই চলে গেলাম। আচ্ছা, ক্যান্সার মানে হলো যে শরীরের কোথাও কোনো জায়গাতে অনিয়ন্ত্রিতভাবে যদি কোষ বৃদ্ধি হয়। আপনি একটা জিনিস যদি আমরা চিন্তা করি, আমাদের হাতের আঙ্গুল পাঁচটা কিন্তু সমান না, একটা এখানে, একটা এখানে, এখানে, এইভাবে। এটা কিন্তু আর্কিটেকচার বাই দ্য অলমাইটি। এখানে যে এটা শেষ হয়ে যাবে, বাস শেষ। যদি এই অনিয়ন্ত্রিতভাবে সেলগুলো বৃদ্ধি হতে থাকে, একটা টিউমার হয়, টিউমার হওয়ার পরে এটা কনভার্সন হতে হতে ক্যান্সারে টার্নিং নেয়। তো এইটার জন্য ধরেন একটা হলো জেনেটিক্যাল, এনভায়রনমেন্টাল, তারপরে আপনার ধরেন ইনফেকশন, কিছু কিছু ইনফেকশন, তাছাড়া আপনার রিস্ক ফ্যাক্টরগুলো যদি হয় সেজন্য। আর মানুষের কোষের মধ্যে অনকোজিন একটা থাকে, আরেকটা হলো ক্যান্সার সাপ্রেসর জিন। তো ক্যান্সার সাপ্রেসর জিনটা যদি অনকোজিনটাকে মানে সাপ্রেস করে, মানে যে জিন দিয়ে ক্যান্সার হয়, প্রোটোঅনকোজিন, তো ওই অনকোজিনটা যদি এইসব যে কারণগুলা বা রিস্ক ফ্যাক্টরের জন্য অ্যাক্টিভেট হয়ে যায়, শরীরের মধ্যে যেই ক্যান্সার সাপ্রেসর জিনটা থাকে সেটা যদি ওইটাকে ওভারকাম করে থামাই দিতে পারে, তাইলে আর ক্যান্সার আসলে হয় না, হবে না। কিন্তু এইটি অনিয়ন্ত্রিতভাবে যখন বাড়তে থাকে, এই যে ফ্যাক্টরগুলো আমি বললাম, তখনই ক্যান্সার সৃষ্টি হয়। এই জিনটাকে মানে এই যে জিনটা টিউমার অনকোজিনকে সাপ্রেস করে রাখে, এই জিনটাকে সবসময় কাজ করানোর জন্য কোনো স্পেশাল কিছু আছে কি না? এটার জন্য ওই যে নিয়মিত চলাফেরা এবং আমাদের যেই এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো সেইগুলোর থেকে দূরে থাকা। তবে আমরা আরো কিছু কথা বলবো, এই বিষয়ে জানবো একটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ক্যান্সার কারণ, চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কাজী মঞ্জুর কাদের। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম। ক্যান্সারের কিছু ক্যান্সারের লক্ষণ, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা কেমন হয়, কিন্তু ক্যান্সারের চিকিৎসা করে আপনার ক্যান্সার অনেক সময় দেখা যায় অনেকগুলো ক্যান্সার একদমই কিওর হয়ে যায়,
এখন চিকিৎসা আস্তে আস্তে দিনকে দিন হয়তোবা, যেটা একটু আগে আপনাকে বিরতির মাঝখানে বলছিলেন যে উন্নত বিশ্বে ক্যান্সারের চিকিৎসা কত বছর কত যুগ আগে শুরু করেছে, আমরা শুরু করেছি প্রপারলি কয়েক বছর হলো, সামনের দিনগুলোতে আমরা আরো ভালো করব। কিন্তু যেটা আপনি মাঝখানে বলেছেন যে ফুল ফ্যামিলির একটা ব্যাপার থাকে, একটা পেশেন্ট ক্যান্সার ফ্রি হয়ে গেল, সে কি পার্মানেন্টলি ক্যান্সার ফ্রি হয়ে গেল নাকি তার কোনো এরপরে তার কোনো এক্সটেন্সিভ কোনো ফলো আপ বা কিছু লাগে, এই প্ল্যানটা একটু বলবেন। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্যান্সার শনাক্ত হলো, ট্রিটমেন্ট দেওয়া হলো সব কিছু, তারপর কিন্তু শেষ নয়। পেশেন্টকে একটা রেগুলার ফলো আপে রাখতে হবে, একটা ইন্টারভেল দিয়ে দিয়ে। আমরা সাধারণত ক্যান্সার চিকিৎসার পরে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে হ্যাঁ রোগী ডিজিজ ফ্রি, তারপরে কিন্তু তাকে ফলো আপ করতে হবে দীর্ঘদিন। কোনো কোনো ক্যান্সার অনেক দিন, 10 বছর 20 বছর পর্যন্ত ফলো আপ রাখতে হয়। কোনো কোনো ক্যান্সার 5 ইয়ার্সের পরে মানে লং গ্যাপ দিয়ে ফলো আপ রাখতে হয়। কারণ ক্যান্সার এমন একটা ডিজিজ আবার ফিরে আসে, প্রবণতা থাকে। এটা ডিপেন্ড করে সাধারণত স্টেজ অফ দ্য ডিজিজ অ্যাট দ্য ইনিশিয়াল টাইম। যদি স্টেজ 3-4 রোগীর চিকিৎসার মাধ্যমে ডিজিজ ফ্রি থাকে, তাকে ওনাকে রেগুলার চেক আপে রাখতে হবে যে এটা কি আবার ফিরে আসলো কিনা। কারণ ক্যান্সারে তো অনেকগুলা কারণ, সব কারণের বিরুদ্ধে যে চিকিৎসা সেইটা তো এখনও আমরা সেইভাবে আসে নাই ট্রিটমেন্ট প্ল্যানে বা করা হয় নাই। সেই জন্য রুগীকে চেক আপ। তো সেই জন্য অনেক সময় রুগীরা মনে করে আমি তো চিকিৎসা দিয়েও আমি আবার ডাক্তারের কাছে আসবো, যে হ্যাঁ এইটার জন্যই ক্যান্সার চিকিৎসা কিন্তু ব্যয়বহুল। শুরুতেই বলেছি, শুরু থেকে চিকিৎসা এবং বেঁচে থাকা পর্যন্তই একটা আন্ডার ফলো আপ থাকতে হয়, কন্টিনিউয়াস একটা ফলো আপে থাকলে কিন্তু রোগীও ভালো থাকে। এটা একটু ব্যয়বহুল হলো, কষ্ট হলো, পরে ওই অন্যান্য কষ্টগুলো ফলো আপ চেক আপে যখন আসে পরীক্ষা নিরীক্ষা যদি সাধারণ পরীক্ষাগুলোর মধ্যে হয়ে যায় ভালো, যদি আবার একটু মানে কমপ্লিকেটেড পরীক্ষা বা একটু মানে অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে হয়, যেমন ধরুন একটা ট্রিটমেন্টের পরে আমার পেশেন্ট কি রোগমুক্ত হলো কিনা, সব চেক আপের পরও একটা প্যাট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে। এটা মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় যদি ক্যান্সারের কোনো প্রভাব বা ছোঁয়া থাকে, সেটা ওই পরীক্ষার মাধ্যমে তারা গ্যাস করতে পারে। তো এই প্যাট সিটি স্ক্যান তো ব্যয়বহুল আমাদের দেশে, সরকারিভাবে হয়। তো যাই হোক, এটা করার পরও কিন্তু রুগীকে ফলো আপে রাখতে হবে। হ্যাঁ, তো ফলো আপ অত্যন্ত জরুরি এবং এটা জন্য রুগীকেও অ্যাওয়ার থাকতে হবে, ফ্যামিলিকেও তাকে সাপোর্ট করতে হবে এবং সবাইকে। আর মানে ট্রিটিং ফিজিশিয়ান অ্যান্ড টিম তারাও রোগীর প্রতি একটু সংবেদনশীল হতে হবে। স্যার, একটু প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্যালিয়েটিভ কেয়ার অ্যাকচুয়ালি যেটা আমরা মানে বাংলাতে এটাকে মিনিং করা হয় উপশম করা। একটা ক্যান্সার পেশেন্টের যেই সিমটমগুলা সেইগুলোর থেকে তাকে মুক্ত রাখা। তো প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, প্যালিয়েটিভ ম্যানেজমেন্টের পরে রুগী যদি ইমপ্রুভ হয় তাহলে কিন্তু আবার ক্যান্সার ট্রিটমেন্টও করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে রুগী যখন মানে টার্মিনাল স্টেজে চলে যায় তখন শুধু প্যালিয়েশন করা, তাকে তার নিউট্রিশন, তার ইনফেকশন থাকলে ইনফেকশনের ট্রিটমেন্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে তাকে অক্সিজেন, পেইন যদি থাকে, পেইন অ্যান্ড ক্যান্সার ইজ এ ভেরি ভেরি ড্রেডফুল থিং। যখন ক্যান্সার রোগীদের পেইন হয় তখন রোগী শুধু নয়, রোগীর সারাউন্ডিংস, ইভেন হসপিটালে আমরা ওই পেন দেখে আসলে ইট ইজ বিয়ন্ড টলারেন্স, এটা আসলে এক্সপ্রেস করা যাবে এরকম। ওই পেইনকেও কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে চিকিৎসা দিয়ে পেইনটাকে মানে রিলিফ করা যায়। এখন এটাতে কতদিন রিলিফ থাকবে বা কি সেটা চিন্তা করলে হবে না, কিন্তু আমরা প্যালিয়েটিভ কেয়ারও ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যান্সার। ইট ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। যখন কোনো চিকিৎসা দেখা যায় থাকে না তখন প্যালিয়েটিভ কেয়ার দিয়ে পেশেন্টকে একটু ভালো রাখার চেষ্টা করা হয়। পেইন ম্যানেজমেন্ট। হ্যাঁ স্যার, আমরা অনুষ্ঠানে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাই না আসলে ক্যালোরি ক্যান্সার হোক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই যে ক্যান্সার যাতে না হয়, কি কি করণীয় আমাদের? আমাদের অ্যাকচুয়ালি একটা হলো যে হেলদি লাইফ লিড করা, শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম করা, খাবার দাবারের মধ্যে ভেজিটেবলস, ফলমূল, শাকসবজি রাখা,
পানি খাওয়াটাও কিন্তু একটা ভালো জিনিস। তাছাড়া যেমন অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করা, অ্যালকোহল অ্যান্ড বেভারেজ আদার্স যেসব জিনিস ক্ষতিকর সেটাকে মানে অ্যাভয়েড করা। তাছাড়া হেলদি মোডে থাকা, মনকেও প্রফুল্ল রাখতে হবে, আমি সুস্থ আছি। সাথে যদি কোনো অ্যাসোসিয়েটেড কোমরবিডসগুলো থাকে সেগুলোর জন্য চিকিৎসা, এবং লাইফটাকে একটা রুটিন অনুযায়ী যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা ক্যান্সার থেকে পরিত্রাণ পাবো। যদি কারো ক্যান্সার হয়েই যায়, কোনো পরিবারে ক্যান্সার ডিটেক্ট হয়েই যায়, সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আসলে ক্যান্সার শোনার সাথে সাথে আপনারা কোনো মানে ডিপ্রেশন হওয়া বা মন খারাপ করা সেটা না। আর রুগীকে বলবো আপনি চিকিৎসার জন্য দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাবেন। আর ফ্যামিলি মেম্বার যারা, ওনাদেরকেও বলবো একটা ক্যান্সার হলে ক্যান্সার পেশেন্টের সাইকোলজিক্যালি কিন্তু সে আপসেট হয়ে যায়। আপনারা যদি ওই সময় সাপোর্ট দেন তাহলে কিন্তু রুগীও মানে তার ইয়েটা বাড়বে, এবং ট্রিটমেন্ট যখন দেওয়া হবে সাইকোলজিক্যালি যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্টও কাজ করে। ডিপ্রেশন হলে কিন্তু অনেক কিছুই হয়। সেই জন্য আমার বিনীত অনুরোধ রুগীর পরিবার যিনারা, ওনারা যাতে সাইকোলজিক্যালি এত ভেঙে না পড়ে, রুগীকে গিয়ার আপ করা এবং ট্রিটমেন্টের জন্য এগিয়ে চলা। যদিও ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল আমাদের দেশের, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, ব্যয়বহুল, তারপর সুযোগ সুবিধাগুলো নিতেও কষ্ট। তো সব কিছু মিলে এটা আমি জানি, আমি বুঝি, কারণ আমি ধরেন এই মানে ক্যান্সার ট্রিটমেন্টের সাথে 1992 সাল থেকে আছি, ফিল করি এখন কারো যাতে ক্যান্সার না হয়, অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আর ক্যান্সার না হওয়ার জন্য যত অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো সেইগুলা করতে হবে, মানুষকে জানাতে হবে। যেমন বিপদ সংকেত যে 7টা রয়েছে সেইটা যদি কারো অনুভূত হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।